সকলকে উপস্থিত আমার অধ্যাপক অধ্যাপিকাগণের প্রতি শ্রদ্ধা এবং উপস্থিত ছাত্রছাত্রীদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা সকলেই জানেন আজ আমরা এখানে উপস্থিত বা সম্মিলিত হয়েছি একজন বিকল্প পথের পথপ্রদর্শক বাদল সরকারকে নিয়ে আলোচনা করতে। আমি শুরুতে বাদল সরকারকে নিয়ে কোনো পুরনো প্রাসঙ্গিক ঘাটতে চাই না, এমনকি কোনো বিশেষণে বাদল সরকারকে বাড়তে চাই না। আজকে আমাদের মতো ভোমাদের বাদল সরকারের মিছিলে হাঁটানোর দায়িত্ব আজকে প্রধান আলোচকবৃন্দের। তাই আজ বিলম্ব না করে আমি মঞ্চে ডেকে নিচ্ছি রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দেবকলা তামান মহাশয়া। Good afternoon, ladies and gentlemen, distinguished guests, esteemed colleagues, and dear students. As the head in charge of the Department of Political Science, Kandiraj College, I'm honored to introduce the special seminar commemorating 100 years of Badal Sarkar, his third theatre, and its relevance today. We are gathered to celebrate the legacy of one of India's most visionary playwrights and theatre practitioners, Badal Sarkar. This seminar is organized by the Department of Political Science in association with the Department of Economics and the IQAC of Kandiraj College, and in collaboration with our esteemed partners Subhash Chandra Bose Centenary College, Lal Bagh, and Jangipur College, Jangipur, Murshidabad, under our ongoing Memorandum of Understanding. This joint effort reflects our commitment to fostering intellectual and cultural discourse. Badal Sarkar's third theatre, with its focus on accessibility, social consciousness, and human connection, continues to resonate in today's socio-political and cultural landscape. This seminar offers a platform to explore how his ideas inspire and challenge us. We are privileged to have two distinguished speakers, Professor Sanjay Ghosh from the Department of Painting, Kala Bhavana, Vishwa Bharati, whose insights into art and society will enrich our understanding, and Assistant Professor Mr. Dipro Majumdar from our Department of Economics, whose interdisciplinary perspective will illuminate Sarkar's enduring legacy. Now, I invite you to engage actively in today's discussions as we reflect on the transformative power of third theatre. Now, I would like to call upon our Teachers Council Secretary, Sir Sivarta Mandal, Kandiraj College, to deliver his welcome speech. And let us begin this meaningful exploration. Thank you. নমস্কার। উপস্থিত আইপিএসসি প্রোগ্রামের কোঅর্ডিনেটর মাননীয় অনন্ত পাত্র মহাশয়, আমার সকল সহকর্মীবৃন্দ, আপনাদের প্রত্যেককে আপনাদের যথাযোগ্য সম্মান জানাচ্ছি এবং বিশেষভাবে সম্মান জানাচ্ছি আমাদের আগত প্রধান বক্তা মাননীয় স্যারকে, আর ছাত্রছাত্রীদের প্রতি আমার অনেক ভালোবাসা। বক্তব্য দীর্ঘায়িত করছি না, প্রথমেই ধন্যবাদ জানাই কাঁদিরাজ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীদের, যাদের উদ্যোগে আজকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ধন্যবাদ জানাই কাঁদিরাজ কলেজের প্রশাসনিক বিভাগ, যাদের সাহায্য সহযোগিতা, এবং আইকিউসি কোঅর্ডিনেটর, যাদের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান। আমরা মূল বিষয়ে ফিরে যাব, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছি এবং মূল বিষয়ে আমরা ফিরে যাব। মাননীয় স্যার উপস্থিত আছেন, দীপ্রবাবু উপস্থিত আছেন আজকে আমাদের কাছ থেকে। এই বিষয়ে আমরা নিজেদেরকে
বিশেষভাবে সমৃদ্ধ করতে পারবো এই আশা করছি এবং এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা সভার প্রধান বক্তা অধ্যাপক সঞ্জয় ঘোষ মহাশয় সম্পর্কে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি এবার মঞ্চে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অনিমেষ চৌধুরী মহাশয়কে মঞ্চে ডেকে দিচ্ছি। প্রথমেই ধন্যবাদ জানাই সভার সঞ্চালিকা আমাদের 4th সেমিস্টারের ছাত্রীকে। আমরা আজকে যারা এই সেমিনার রুমে উপস্থিত হয়েছি তারা প্রত্যেকেই হয়তো অবগত হয়ে গেছে যে আজকের বিষয়ের আলোচনা কি। তাই আমি আর আলোচনার ইয়েতে না গিয়ে আমি স্যারের পরিচিতি পর্বতে একদম চলে আসি। আজকের মুখ্য বক্তা তিনি হলেন সঞ্জয় ঘোষ। তিনি বর্তমানে কর্মরত রয়েছেন ডিপার্টমেন্ট অফ পেইন্টিং, কলা ভবন, বিশ্বভারতী, শান্তিনিকেতনে। তিনি 1995 এবং 1997 সালে ব্যাচেলর অফ ফাইন আর্টস এবং মাস্টার্স অফ ফাইন আর্টস সম্পন্ন করেন এবং তার গবেষণা কার্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি দেশ বিদেশ থেকে বহু স্কলারশিপ পেয়েছেন। তার মধ্যে আমি জাস্ট দু একটি উল্লেখ করছি। তিনি চার্লস ওয়ালেস ইন্ডিয়া ট্রাস্ট ফেলোশিপ 2003 পেয়েছেন, জুনিয়র ফেলোশিপ এবং ন্যাশনাল ফেলোশিপ বা স্কলারশিপ তিনি পেয়েছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। এবং আমরা তার যে কাজের জন্য তাকে আমরা পরিচিতি জ্ঞাপন করি সেটা হচ্ছে তার মঞ্চসজ্জা। এবং তিনি রিসেন্টলি খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন, সেটি হচ্ছে সুমন মুখোপাধ্যায়ের যে নাটক মেঘে ঢাকা তারা, তার মঞ্চসজ্জা করেছেন এবং এই কাজের জন্য তিনি দেশ বিদেশ থেকে বেশ প্রশংসাও কুড়িয়েছেন। ফলে আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে স্যারকে অনুরোধ করব তার বক্তব্য এবং তার মূল আলোচনা এখানে বলার জন্য। কিন্তু তার আগে আমি ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্যারকে সম্বর্ধনা জানানোর জন্য বা বরণ করার জন্য আমি আমাদের বিভাগের ছাত্র করিম এবং পিতৃষাকে অনুরোধ করবো স্যারকে বরণ করে নেওয়ার জন্য। স্যার আপনি আমাদের বিভাগের তরফ থেকে স্যারকে সম্বর্ধনা জ্ঞাপন করছে করিম এবং পিতৃষা। আর দেরি না করে আজকের বিষয় সম্বন্ধে অর্থাৎ 100 ইয়ার্স অফ বাদল সরকার তার আজকে কি প্রাসঙ্গিকতা রয়েছে সেই সম্বন্ধে আমি স্যারকে তার বক্তব্য বলার জন্য আমি এখানে অনুরোধ জানাচ্ছি।
সবাইকে নমস্কার, সুপ্রভাত। জানি না 12টা দিলে গেছি, সুপ্রভাত নেই। আমি রাজ কলেজের সমস্ত অর্গানাইজার এবং ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, শিক্ষকদের এবং ছাত্রছাত্রীদের বিশেষভাবে ধন্যবাদ যে আমাকে আজকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি আমার ডিসিপ্লিনটা একটু ঠিক নাটকের সঙ্গে সরাসরি যুক্ত নয়, কারণ আমি ভিজুয়াল আর্টের ব্যাকগ্রাউন্ডে ছাত্র বলা যায় এখন। আমি শিক্ষকতা করছি ডিপার্টমেন্ট অফ পেইন্টিং। তো কলাভবন আপনারা সবাই হয়তো জানেন, দীর্ঘ 100 বছরের একটা ইতিহাস এখানে আছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় সেটা তৈরি হয়েছিল। এখন বাবুদের সরকারের সঙ্গে আমার যোগাযোগ এবং তার চর্চা নিয়ে আমার যে নিজস্ব গবেষণা বা তার সাথে তার উপরে বিশেষভাবে চর্চার যে সুযোগ হয়েছিল সেটা মূলত কলাভবনে ছাত্র থাকা অবস্থায়। কারণ উনি 1993 সালে 93 ওই সময় বিশ্বভারতীতে একজন ভিজিটিং প্রফেসর হিসেবে এসেছিল এবং সেই সময় উনি দীর্ঘ কিছু ওয়ার্কশপ করেন ছাত্রছাত্রীদের নিয়ে। সেটা মূলত থার্ড থিয়েটার বলে আমরা যে বিষয়টা নিয়ে আজকে ভাবছি, এই প্রেজেন্টেশনগুলো একটু ছড়ানো আছে, কারণ আমি এই আজকের প্রেজেন্টেশনের মতো করে কিভাবে সাজাবো সেটার জন্য অনেকগুলো কাজের অংশ হিসেবে আপনাদের কিছু ছবি দেখাবো, তার জন্য প্রেজেন্টেশনটাকে অ্যারেঞ্জ করবো। সেই জন্য একটু বিক্ষিপ্ত লাগবে, আমি চেষ্টা করছি জিনিসটাকে এক জায়গায় নিয়ে আসে। তার ফলে ওই 93 সালে যখন উনি আসেন, সেই সময় উনি আমাদের কলাভবনে দীর্ঘ 2 বছর উনি ওয়ার্কশপ করেছেন। সেই ওয়ার্কশপগুলো মূলত ছিল থার্ড থিয়েটার, এই যে সংজ্ঞাটা আমরা ব্যবহার করছি, তার উৎস কিভাবে সেটা শুরু হলো, বা তার মূল যে আঙ্গিকগত যে নিজস্বতা বা তার যে
প্রাতিষ্ঠানিক যে চর্চাগুলো রয়েছে তার বিপরীতে কিভাবে থার্ড থিয়েটার একটি অন্য ভাষা নিয়ে আসছে নাটকের প্রয়োজনের ক্ষেত্রে, সেই বিষয়টাকে বোঝার জন্য সেই ওয়ার্কশপগুলো ছিল আসলে। মানে ট্রেনিং বলবো না, ওটা একটা ইন্ট্রোডাকশন বলা যায় যে কিভাবে থার্ড থিয়েটারকে বুঝবো। তো সেই সূত্রে আমি একটু মানে এই প্রেক্ষাপটটাকেও একটু পরিষ্কার করা দরকার যে থার্ড থিয়েটার আসলে কোন জায়গা থেকে উঠে আসছে এবং কি ধরনের চর্চার বিপরীতে আসলে থার্ড থিয়েটারের একটা নতুন আঙ্গিক বা একটা অন্য ধরনের ভাবনাকে সাংস্কৃতিক মণ্ডলের ক্ষেত্রে, পরিমণ্ডলের ক্ষেত্রে এটা বিশেষভাবে একটা নতুন দিক নির্দেশ করছে। নতুন বলতে গেলে নতুন শব্দটাও আসলে খুবই প্রাসঙ্গিক, মানে কিসের সাপেক্ষে নতুন সেইটা বোঝাটা খুব দরকার। কারণ নতুন আলাদা করে তো নতুন কিছু হয় না, সেটা একটা বিশেষ সময় কালের ক্ষেত্রে সেটা নতুনভাবে বা নতুনভাবে ফিরে আসে বা নতুনভাবে তার একটা দিক নির্দেশ করে, যার ফলে তাকে আমাদের মনে হয় যেটা নতুন। যেটা রবীন্দ্রনাথের ক্ষেত্রেও আমরা দেখে থাকবো যে তপবন ভিত্তিক শিক্ষা চর্চার উনি কথা বলছেন, সেটা আসছে বৈদিক যুগের একটা শিক্ষা ব্যবস্থার রিভিজিট করছেন, রি-এঙ্গেজ করছেন, ওটা রিভাইভ নয়, ওটাকে উনি রিভিজিট করছেন। সেইভাবে বাদল সরকারের ক্ষেত্রেও কতগুলো বিশেষ আঙ্গিকগত জায়গা তৈরি হচ্ছে যেগুলো একটা বিশেষ প্রাতিষ্ঠানিক চর্চা নাটকের ক্ষেত্রে যেটা আমরা দেখে থাকি। আপনারা সবাই নিশ্চয়ই এই নাটক দেখার জন্য কি ধরনের মঞ্চে জেনারেলি যান? অডিটোরিয়াম হয় এবং সেই অডিটোরিয়ামটা দেখতে অনেকটা এরকমই, যেমন আমি একদিকে বসে কথা বলছি আর দর্শক একদিকে। তার ফলে এটার একটা লজিক আছে। লজিকটা হচ্ছে যে একটা ঘরের মধ্যে আমরা যখন কিছু দেখি সেটা একটা দিক নির্দেশ করে, কোন দিকে আপনি বসে আছেন সেই দিক থেকে একটা পার্টিকুলার ডিরেকশন তৈরি করে, যেটা আমাদের সাধারণ জীবনের যে দেখার যে অভ্যেস আমাদের, সেই দেখার অভ্যেসের সঙ্গে খুব তার মিল আছে। কারণ আমরা যখন রাস্তায় হাঁটি দেখবো যে দূরের জিনিসটা ছোট লাগছে, সামনের জিনিসটা বড় লাগছে। এটা আমাদের একটা স্বাভাবিক অভিজ্ঞতা তৈরি হয় দেখার ক্ষেত্রে। এটা বলা হয় মানে ভিজুয়াল আর্টের পার্সপেক্টিভ থেকে বলা হয় 1 পয়েন্ট পার্সপেক্টিভ। অর্থাৎ আমাদের দেখার ব্যক্তিগত স্তরে আমরা যখন দেখছি, চোখ যা দেখে, মানে দেখা অনেক রকম হতে পারে, চোখ যা দেখে সেটা আসলে একটা বিন্দুতে মিশে যাওয়া। কারণ চোখে দেখার জিনিসটা আসলে একটা রিফ্লেকশন, আলোর রিফ্লেকশনের ফলে আমাদের চোখের ভেতরে একটা ইমেজ তৈরি হয় যেটার থেকে আমরা দেখি, এবং তার ফলে সেইটা সবসময় একটা ইলিউশন। আসলে যা দেখছি আমরা সেটা আসলে রিয়েলের অনেক রকম স্তর আছে, এবং চাক্ষিকভাবে যেটা দেখছি সেটা আসলে একটা ইলিউশন, যে দূরের জিনিস ছোট, সামনের জিনিসটা বড়। এই লজিকটাকে একটা স্থান ভিত্তিক, একটা ক্ষেত্র ভিত্তিক লজিকে ট্রান্সফর্ম করেছিল, মানে পরিবর্তন করে একটা ট্রান্সলেট করেছিল যদি বলি, যে তার একটা অন্য আর্কিটেকচারাল ফর্মে যেভাবে নিয়ে আসা যায়, সেটা হচ্ছে আমাদের মঞ্চ ভাবনা, যেটা আমরা প্রসিনিয়াম স্টেজ বলি, যেখানে আমরা সবাই একদিকে বসে থাকি। এখানেও যারা বসে আছেন পেছনে তাদের দৃষ্টি সেন্টারে যাচ্ছে, এবং ওইটা একটা ট্রায়াঙ্গুলার ভিশনের যে আমরা দূর থেকে দেখছি এবং একটা পয়েন্টে আমাদের মনোযোগ স্থির হচ্ছে। এইটা কিন্তু ইউরোপিয়ান যে রেনেসান্স, যেটা 1400-1500 খ্রিস্টাব্দে আমরা দেখে থাকবো আবির্ভাব হয়েছিল, যে লজিক অফ সিইং, আমরা যা যেভাবে দেখি যে রিয়ালিটির লজিকটা কি, সেইটাকে বোঝার জন্য তারা এই পার্সপেক্টিভের একটা জ্যামিতি তৈরি করেছিল। এবং সেটাকে কাগজে আমরা যখন দেখি ল্যান্ডস্কেপ পেইন্টিং, দূরের জিনিস ছোট করে আঁকা হয়, সামনের জিনিস বড় করে আঁকা হয়, সেইভাবে প্রসিনিয়াম স্টেজটা ওইভাবেই প্ল্যান করা হয়। এই যে প্রসিনিয়াম মঞ্চ যেখানে আমরা নাটক দেখে থাকি, আসলে সেইটা সেই দেখার একটা বিবর্তন, একটা ট্রান্সফরমেশন। এখন এর বাইরে আরো অনেক ধরনের ক্ষেত্র আছে। প্রসিনিয়ামটা এক ধরনের ক্ষেত্র, সেটা হচ্ছে ঘরের ভেতরে সবাই একসঙ্গে আছে এবং তার মধ্যে কিছু আর্টিফিশিয়াল সিস্টেমের দ্বারা আমরা ওই বাইরের জগৎটাকে পুনরাবৃত্তি ঘটাচ্ছি, যে বাইরে যা দেখে এসেছি সেটা যেন ঘরের ভিতরে আবার সেরকম দেখতে লাগে। এই ইলিউশনটাকে তৈরি করার জন্য প্রসিনিয়াম। তো এইটা রেনেসান্স, ইউরোপিয়ান রেনেসান্সে এটা তৈরি হচ্ছে। এইবার সেটা যখন ইউরোপিয়ান রেনেসান্সের বাইরে অন্য দেশ বা অন্য অঞ্চলে তার ঔপনিবেশিকতার সঙ্গে সঙ্গে, মানে কলোনাইজেশনের সঙ্গে সঙ্গে যেভাবে কালচার বা ট্রেড এন্ড কমার্স যেভাবে মুভ করেছে, যেভাবে বিভিন্ন জায়গায় গেছে, আমাদের দেশে এসছে, ব্রিটিশরা এসছে, তার সঙ্গে সঙ্গে এই দেখার যে
মাধ্যম বা দেখার যে প্রক্রিয়া, সেটাও কিন্তু আমাদের দেশে এসেছে। এই যে আমরা আজকে মঞ্চ, প্রসিডিয়াম মঞ্চ যেটা বলছি, সেটা আসলে একটা ঔপনিবেশিক সিস্টেম। ওটা কলোনিয়াল পিরিয়ড থেকে আমাদের দেশের এখানে, কিন্তু দেশজ বা জায়গা ভিত্তিক যে অন্য পারফরমেন্সের যে হিস্ট্রি বা ট্র্যাডিশন, সেখানে আমরা দেখবো যে এটা সবসময় ঘর ভিত্তিক বা ক্ষেত্র ভিত্তিক নয়। এটা অনেক সময় আমরা দেখেছি আমাদের দৈনন্দিন যে রিচুয়াল গুলো হয়, পুজোর সময় হোক বা যে কোনো অন্য কোনো অনুষ্ঠানের সময় হোক, আমরা চারদিক থেকে ঘুরে বসে দেখি। আমরা তো কখনো একটা ঘরের মধ্যে মঞ্চ বানিয়ে একটা কোথাও দূরে কোথাও করি না, সব লোক চারপাশে বসে। আপনাদের যদি কীর্তন দেখেন, যাত্রা দেখেন, সেখানে দেখবেন এই ধরনের একটা চর্চা আছে, যেটা চারদিক থেকে লোক বসে দেখার একটা চর্চা। এইটা ঔপনিবেশিকতার আগের সময়কার ট্রেডিশন। ইউরোপিয়ান ট্রেডিশনের যে প্রভাব পড়লো যে কোনো নন ইউরোপিয়ান দেশগুলোতে, সেটা হচ্ছে প্রসিডিয়াম, এই একটা ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভে দেখার একটা জায়গা। এবং সেইখান থেকে বাদল সরকারের যে মূল উদ্দেশ্য, থার্ড থিয়েটার, এই থার্ড শব্দটা উঠে আসছে আসলে এই ঔপনিবেশিকতার যে একমুখীনতা। সবাই একদিকে বসে আছে, আমি একটা জিনিসকে দেখছি দূর থেকে, এইটিকে চ্যালেঞ্জ হচ্ছে। এবং সেইখানে মঞ্চ ভাবনা বা নাট্য ভাবনাকে কিভাবে আরো সরাসরি মানুষের কাছে নিয়ে যাওয়া যায়, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করা যায়। অর্থাৎ যেখানে পারফর্ম হচ্ছে সেখানেই দর্শক বসে আছে। তো এর মধ্যে আমরা এই যাত্রার যে ভাবনা বা কীর্তনের যে ভাবনা বা এই যে চারদিক থেকে দেখার যে ভাবনা, 360 ডিগ্রি থেকে দেখার যে ভাবনা, এই ভাবনার একটা অনুরণন দেখতে পাই সরকারের ক্ষেত্রে। কিন্তু এর মধ্যে আরো অনেকগুলো অন্য বিষয়ও আছে, যেখান থেকে উনি থার্ড থিয়েটারের একটা গুরুত্ব তৈরি হয়ে যায়। সেটা হচ্ছে যে মানে সেটা বুঝতে গেলে আমাদের একটু পাবলিক আর্ট বা পাবলিক কালচার, এই ব্যাপারটাকে নিয়ে একটু কোথাও একটা জায়গাতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া দরকার আছে। যে পাবলিক আর্টটা কি বা পাবলিকটা কি, কাকে আমরা পাবলিক বলছি। এখন আপনি যদি, আমি যদি জিজ্ঞেস করি যে আপনারা কেউ কি পাবলিক আর্ট দেখেছেন, ছাত্রদের মধ্যে জিজ্ঞেস করছি, বা পাবলিক আর্ট বলতে আপনাদের কি অভিজ্ঞতা, কোন শিল্প চর্চাকে আপনারা আমরা পাবলিক করবো? কারোর কোনো মত আছে এই বিষয়ে? পাবলিক মানে যেটা জনগণের জন্য, সবার জন্য বা জনসমষ্টির জন্য, জনগোষ্ঠীর জন্য যে শিল্প, এরকম কোন শিল্পকে আমরা পাবলিক আর্ট করতে পারি? অর্থাৎ আমাদের রাস্তায়, বাজারে, শহরের মাঝখানে যে ধরনের শিল্প আমরা দেখে থাকি, সাধারণভাবে সেটাকে আমরা, সেক্ষেত্রে কোনো মনুমেন্টকে আমরা পাবলিক করতে পারি, পাবলিক আর্ট করতে পারি। কোনো ভাস্কর্যকে বলতে পারি, কারোর মূর্তি বানানো হয়েছে, অথবা কোনো একটা সেলিব্রেট কোনো কিছু আমরা জয় করে এসেছি, সেইটাকে মনে রাখলাম, বা কোনো শহীদ মঞ্চ বানালাম। এইভাবে আমরা কিন্তু জনগণের স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করি, যে শহরের মাঝখানে একটা কিছু রাখা। এবার আপনি দেখবেন সবসময় এই মনুমেন্ট গুলো ভার্টিক্যাল, মানে জমির থেকে সবসময় উপরে বা উচ্চতার দিকে যায়, দূর থেকে দেখতে পাই বা একটা সম্ভ্রম তৈরি হয়, দূর থেকে দেখে একটা শ্রদ্ধা তৈরি হয়। কিন্তু প্রায়শই দেখা যায় যে এই পাবলিক আর্ট গুলোর পেছনের যে উদ্দেশ্য, সেটা একদিকে সেটা ন্যাশনালিস্টিক হতে পারে, মানে অর্থাৎ রাষ্ট্রের একটা নিদর্শন হতে পারে, যে এরা রাষ্ট্র নেতা বা এরা হচ্ছে অঞ্চলের প্রধান বা এরা হচ্ছে এরকম একটা ব্যাপার থাকে। অথবা সেটা কোনো একটা আমাদের স্বাধীনতা দিবসের যে সেলিব্রেট করার জন্য। তারপরে কোথাও না কোথাও এক ধরনের জনগণের পারসেপশন থেকে যেটা দেখে সে বড় হবে বা যেটাকে সে আইডিয়ালাইজ করবে, এইটা রোল পাবলিক। কিন্তু এখানে কি পাবলিক কি ভাবছে তার সরাসরি প্রতিফলন আসে? এটা অনেক সময় দেখা যায় যে রাষ্ট্র যেটা ভাবছে সেইটা পাবলিক জনসমক্ষে সেটাকে নিয়ে আসার জন্য পাবলিক স্পেস থেকে ব্যবহার করে। অনেক সময় আপনি কি ভাবছেন বা আপনার কি প্রয়োজনীয়তা বা আপনার চারপাশের যে ঘটনা, সেটা কিন্তু পাবলিক আর্টে দেখা যায় না।
মূলত একটা রাষ্ট্রের নিজস্ব যে ভাবনা সেইটাকে আপনার সামনে রাখা হচ্ছে যে আপনি এই দেশে আছেন বা আপনি এই অঞ্চলে আছেন বা আপনি এই জায়গায় আছেন, এটা সম্বন্ধে আপনার একটা আইডিয়া থাকা উচিত। তো যদি পাবলিক আর্টকে আমরা যদি উল্টো দিকে ভাবি, যেখানে জনসমষ্টি বা জনগণের মত থেকে একটা শিল্প তৈরি করতে হবে, যেটা জনসমক্ষে আসবে, এইটা পাবলিক আর্টের একটা বিপরীত বা ভিন্ন ধারার একটা পাবলিক আর্ট চলছে। তো এই জায়গাতে বাদল সরকার আছে, বাদল সরকারের অবস্থানটা এই অন্তর্বর্তী স্তরে, যেখানে উনি এই প্রাতিষ্ঠানিক যে পাবলিক কালচার বা পাবলিক আর্ট, যেটাকে আমি প্রসিনিয়ামটা আমার মনে হয় সেইভাবেই তৈরি, ওটা এস্টাবলিশ করা আছে। আপনি যখন কোনো একটা নাট্য মঞ্চে যাচ্ছেন, আপনি প্রথম থেকে আপনার মানসিকভাবে প্রিপেয়ার হয়ে আছেন যে ওখানে নাটক দেখতে যাবো। আপনি জানেন যে ওখানে গিয়ে বসতে হবে, আমি সেফ, আমি গিয়ে বসে দেখবো যেটা করছে। এখন সেইখানে যদি এখন এই নাট্য মঞ্চটা কি শুধু ঘরের ভিতরেই থাকবে, না সেটা যে কোনো জায়গায় যেতে পারে? সেটা কি যে কোনো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে? এই যে ভাবনাটা, অর্থাৎ শিল্প চর্চাকে কোনো একটা প্রাতিষ্ঠানিক চর্চার মধ্যে সীমিত না রেখে জনগণের কাছে নিয়ে যাওয়া, জনসমক্ষে নিয়ে যাওয়া এবং জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি করা, এইটা বাদল সরকারের থিয়েটারের একটা প্রধান, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে একটা পিলার যদি ধরি, এই সরাসরি যোগাযোগ তৈরি করা জনগণের সঙ্গে, এটার একটা মূল ধারণার একটা ভিত্তি আর কি। এবং সেইখানে দাঁড়িয়ে বাদল সরকারের নাটকের আরেকটা দিক, যেটা নাট্য চর্চা বলবো, আমি নাটক নিয়ে খুব বেশি বলবো না, সেটা নিয়ে আরো বেশি ভালোভাবে বলতে হবে। কিন্তু যেটা ওই সময় কলভবনের 3 বছরের ওয়ার্কশপ করতে গিয়ে যেটা আমি বুঝতে পেরেছিলাম, সেটা হচ্ছে যে উনি কতগুলো প্রক্রিয়াকে আমাদের প্রতিদিনের যে চর্চা তার সঙ্গে সরাসরি যুক্ত করার চেষ্টা করছেন। এবং নাট্য চর্চাটা একটা প্রক্রিয়া ভিত্তিক চর্চা। মানে আমরা জেনারেলি আমাদের যদি নাটক দেখি বা নাটক শুনি, আমরা প্রথমে নাটকটা পড়ি, তারপরে সেই নাটকটার যে বিষয় সেটাকে নিয়ে ভাবি এবং তারপরে সেটাকে কিভাবে আমি উপস্থাপনা করবো, কি ধরনের মঞ্চ হবে, কি ধরনের অভিনয় হবে। বাদল সরকারের নাটকের মূল জায়গাটাই হচ্ছে যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের মধ্যে দিয়ে নাটক তৈরি, অর্থাৎ ওয়ার্কশপগুলোর যে চরিত্র, সেই ওয়ার্কশপ থেকেই নাটকের ভাবনা উঠে আসছে, নাটকের বিষয় উঠে আসছে। অর্থাৎ বাদল সরকারের নাটক শুধু নাটক পড়ে অভিনয় করা যাবে, আপনি যদি সেই ওয়ার্কশপগুলোর সঙ্গে যুক্ত না হন, এই ওয়ার্কশপ প্রসেসগুলোর সম্বন্ধে আপনার যদি অভিজ্ঞতা না থাকে, আপনি সেই নাটকটার ভিতরে ঢুকতে পারবেন না, বা সেই নাটককে নিয়ে মঞ্চস্থ করাটা মুশকিল। তো এই ওয়ার্কশপের যে চরিত্রটা, এই ওয়ার্কশপের চরিত্রটা আমার কাছে মনে হচ্ছিল যে খুব একটা বিশেষ, এবং তার মধ্যে শিক্ষকতার একটা জায়গা, পেডাগজি যে শব্দটা আমরা বলি, অর্থাৎ প্রক্রিয়া থেকেই শিক্ষা, শিক্ষা থেকেই প্রেজেন্টেশন, মানে উপস্থাপন। অর্থাৎ শিক্ষকতার প্রসেসটাই উপস্থাপনার প্রসেস হয়ে উঠছে। আমি যেটা শিখছি সেইটার মধ্যে দিয়ে আমি আসলে উপস্থাপনায় পৌঁছচ্ছি, উল্টোটা নয় যে আমি একটা টেক্সট তৈরি করেছি সেটাকে আমি কিভাবে উপস্থাপনা করবো সেটা না, আমার প্রক্রিয়া থেকে উপস্থাপনা তৈরি করেছি। এই প্রসেস ওরিয়েন্টেড যে নাট্য চর্চা, যেখানে প্রক্রিয়াটাকে মূল একটা ভিত্তি হিসেবে ধরা হচ্ছে এবং তারপর সেখান থেকে একটা উপস্থাপনায় নিয়ে যাওয়া হচ্ছে, এই প্রসেসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, এইটা আমার মনে হয়। মানে আমি যেহেতু ভিজুয়াল আর্টের চর্চা করে, আমি মানে চিত্রকলা বা পেইন্টিং, ক্যানভাসে পেইন্টিং করা, কাগজে পেইন্টিং করা, এগুলো থেকে তারা ট্রেন। কিন্তু বালদার ওয়ার্কশপ করতে গিয়ে আমার প্রথম যেটা মনে হয়েছিল যে উনি কোথাও স্পেসটাকে ডেমোক্রেটাইজ করার চেষ্টা করছেন। স্পেসটা কোনো ব্যক্তিগত কারোর নিজস্ব প্রপার্টি, সেটা একটা শেয়ার্ড প্রপার্টি, এবং সেটা তার মধ্যে সবাই অংশগ্রহণ করছে, সেই অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা প্রক্রিয়া তৈরি হচ্ছে। এই ডেমোক্রেটিক ভাবনাটা কিন্তু বাদল সরকারের নাটকের আরেকটা দিক, যেটা আমার মনে হয় যে যেমন একদিকে ঔপনিবেশিকে তাকে চ্যালেঞ্জ করছেন, উনি তার একমুখীনতাকে চ্যালেঞ্জ করছেন। যেমন বাদল সরকারের একটা খুব ইম্পর্টেন্ট গেম হচ্ছে সার্কেল গেম। সার্কেল গেমটা কি, প্রথমে উনি বললেন যে আমরা যখন এরকম বসে আছি, বলে না এইভাবে আমরা আজকে বসবো না, আমরা সবাই সার্কেলে দাঁড়াবো। এখন সার্কেল মানেই হচ্ছে তার ওই 1 পয়েন্ট ভিউটা বদলে গেল, কারণ সবার নিজস্ব কতগুলো
পয়েন্ট অফ ভিউ তৈরি হলো, কিন্তু সেটা আবার একটা জায়গায় মিলিত হচ্ছে। এবার তারপরে সেই সার্কেল গেমের মধ্যে দিয়ে উনি একটা এনার্জি পাসিং গেম করলেন, যে আমরা সবাই তো বিন্দু থেকে কিভাবে রেখায় পৌঁছানো যায়। তো রেখাটা কিভাবে আঁকবো? শরীর দিয়ে আঁকতে হবে। শরীর বাবুদাস নাটকের একটা মূল আধার হয়ে উঠছে, যে আমরা এনার্জি পাস করছি, একজনের হাত থেকে আরেকজনের হাতে এনার্জি পাস করে একটা রেখা তৈরি করি। তো এইটা হচ্ছে ওনার মঞ্চের ভাব, যে সবাই আমরা একসঙ্গে একটা স্পেসকে অকুপাই করছি। এখানে আলাদা করে কেউ ফার্স্ট বেঞ্চে নেই, কেউ লাস্ট বেঞ্চে নেই, সবাই একসঙ্গে একটা বৃত্তের মধ্যে আছে। এই ভাবনা থেকে বাদলদার নাটকের মানে থার্ড থিয়েটারের ভাবনা করে উঠে এসেছে। এবার এই যে পাবলিক আর্টের কথাটা আমি বলছিলাম, যে এক ধরনের পাবলিক আর্ট যেটা প্রাতিষ্ঠানিক পাবলিক আর্ট, যার মধ্যে দিয়ে সেটা এক ধরনের দেশাত্মবোধ বা এক ধরনের নীতিবোধ কে রিপ্রেজেন্ট করা, যে কোনটা ভালো কোনটা খারাপ। আবার আরেকদিকে হচ্ছে পাবলিক আর্ট যেখানে জনগণের মধ্যে দিয়ে এক ধরনের পাবলিক স্পেস তৈরি হয়ে উঠছে। তো সেই সাপেক্ষে বাদলদার ওয়ার্কশপগুলোর একটা বিশেষ গুরুত্ব আছে। কিভাবে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নিবিড় করা যায়, কিভাবে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আরো গাঢ় করা যায়, এবং সেই জায়গা থেকে সেটা যখন একটা পাবলিক স্পেসে শেয়ার হচ্ছে, সেইটার মধ্যে লোকের অংশগ্রহণ করার একটা পসিবিলিটি তৈরি হয়। তো আজকের সময় আমরা যখন বাদল সরকারকে নিয়ে ভাবছি, 100 বছর হয়ে গেল না, আমার মনে হয় যে বাদল সরকারের গুরুত্ব সেই জায়গা থেকে তৈরি হচ্ছে, যে কিভাবে জনগোষ্ঠী, যেটা সিঙ্গুলার না, আজকে আমরা এখানে যারা আছি, এখানে বিভিন্ন ধরনের কালচারাল ব্যাকগ্রাউন্ডের লোকজন আছি, আমরা বিভিন্ন ধর্মের লোকজন আছি, তাহলে যে কোনো সময় যে কোনো জায়গায় আসলে পাবলিক কিন্তু সিঙ্গুলার। পাবলিক মানেই হচ্ছে মাল্টিপল ভয়েস, মাল্টিপল পয়েন্ট অফ ভিউ, মাল্টিপল ওরিয়েন্টেশন, মাল্টিপল কালচার। তো এই বিবিধতাকে আমি কিভাবে একটা জায়গাতে নিয়ে আসবো, কিভাবে তাদের মধ্যে যোগাযোগ তৈরি করবো, কিভাবে তাদের মধ্যে আদান প্রদান তৈরি করবো, সেইগুলো কিন্তু বাবুদার ওয়ার্কশপের মধ্যে প্রচন্ডভাবে একটা গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। মানে এটা আমার নিজের মনে হয় যে বাবুদার ওয়ার্কশপ যারা পড়েছেন বা পড়বেন, মানে যদি পরে বা কোনো ওয়ার্কশপে আপনি যান, দেখবেন এই বোধটা তৈরি হয়েছে, কিভাবে আমাদের বিভিন্নতাকে কিভাবে একসঙ্গে কোএক্সিস্ট করানো যায়, কিভাবে একসঙ্গে রাখা যায় একটা স্পেসের মধ্যে। তো আমার ক্ষেত্রেও যেটা ঘটেছিল, যে একজন ভিজুয়াল আর্টের ছাত্র হিসেবে আমি ট্রেইন হয়েছি যে কিভাবে আমি একা ভাববো, যে স্টুডিওতে ছবি আঁকবো, তারপরে সেটা আমি জনসমক্ষে নিয়ে যাবো। বাদলদার ওয়ার্কশপ করতে গিয়ে কিন্তু এই প্রক্রিয়াটা আমার ওপেন আপ করে দিয়েছিল, যে আরো সমষ্টিগতভাবে কিভাবে একটা শিল্প চর্চা করা যায়, সমষ্টিগতভাবে কিভাবে একটা শিল্পের ধারণায় পৌঁছানো যায়, এবং যেখানে বিভিন্ন যারা অংশগ্রহণ করছেন তাদের নিজস্ব যে ভাবনা, তাদের নিজস্ব যে চর্চা, সেটা কিভাবে একত্রিত হয়ে আরেকটি সম্মিলিত প্রক্রিয়া হিসেবে গড়ে উঠতে পারে। তো আমার মনে হয় বাদল সরকারের নাট্যচর্চার যেমন একটা নিজস্ব ভূমিকা আছে, বা নাটকের নিজস্ব একটা গুরুত্ব আছে, যেটা আঙ্গিকগতভাবে ভীষণভাবে আলাদা আমাদের নর্মাল যে নাটকের যে চলন, যেভাবে নাটক গড়ে ওঠে, তার যে একটা শুরু থাকে, তার একটা অন্তর্বর্তী অংশ থাকে, তারপর একটা ক্লাইম্যাক্স তৈরি হয়। বাদলদার নাটকে সেই থেকে উনি বেরিয়ে গিয়ে একটা স্তর হিসেবে দেখছে, একের পর এক জিনিস ঘটছে, একের পর এক বিভিন্ন ধরনের ইনফরমেশন একসঙ্গে আসছে, বিভিন্ন ধরনের কি বলবো পুরনো মেমোরি বা ইতিহাসকে প্রেক্ষাপট হিসেবে ধরে তার মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের কনভারসেশন তৈরি করছেন। তো এই যে একটা কোলাজ যদি বলি, যেটা বাদলদার নিজের চর্চার মধ্যে ভীষণ হয়েছে, কোলাজ শব্দটা হচ্ছে যে আপনি অনেকে আমরা হয়তো পড়ে থাকি, কাগজ কেটে টুকরো অংশ কাগজে খাতায় লাগিয়ে রাখলাম, যে এটা একটা মেমোরি হিসেবে বা কখনো একটা কোনো বিষয়ের কোনো একটা অংশ হিসেবে। তো এই ধরনের ছোট ছোট অংশ, বিভিন্ন সময়ের জিনিস যখন একসঙ্গে যোগাযোগ করা হয়, মানে একসঙ্গে রাখা হয় একটা স্পেসে, সেটাকে আমরা কোলাজ। তো এই কোলাজের ভাবনাটা কিন্তু বাদলদার নাট্য প্রক্রিয়ার মধ্যে ভীষণভাবে একটা সেন্ট্রাল থিম আছে, কিন্তু যে বিষয়গুলো আসছে সেই বিষয়গুলো বিভিন্ন সময়ের নিদর্শন, বা সেই সময়ের অভিব্যক্তি, বা সেই সময়ের
ডেটা বলা যেতে পারে, ইনফরমেশন বলা যেতে পারে, সেইগুলোকে উনি একসঙ্গে নিয়ে এসে একটা বৃহত্তর ইতিহাসের একটা প্রেক্ষাপট তৈরি করছে। মানে ইতিহাসকে ওরকম ভাবে লিনিয়ার হিসেবে দেখছে না যে একটা জায়গায় শুরু হয়েছে একটা জায়গায় শেষ হচ্ছে। ওটা একটা বিভিন্ন স্তরের সময়ের ব্যক্তির একসঙ্গে সংযোজন, এই ধরনেরও কাজ আমরা দেখেছি বাবুদার। মানে যখনই উনি কোনো বিষয় নিয়ে কাজ করছেন সেখানে কিন্তু এই চরিত্র এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সময়ের যে তার কি বলবো মনোরঞ্জন গুলো বা তার যে ছোট ছোট ডেটা বা ইনফরমেশন সেইগুলোকে কিন্তু নাটকের আর তো মূলত মানে বাবুদার কাজ আজকের সময় যদি আমরা দেখি তাহলে আসলে এই যে পাবলিক স্পেস বলতে আমরা কিভাবে একটা সম্মিলিত ভাবে একটা পাবলিক স্পেসকে এনগেজ করতে পারি, নাকি একটা কোনো বিশেষ আইডিয়া উপর থেকে চাপিয়ে দেওয়া, নাকি জনগণের সঙ্গে মিলিত হয়ে সম্মিলিত হয়ে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা সম্পর্ক তৈরি করা যায়। এই এই বিষয়টা আমার মনে হয় আমার ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়েছে যে কিভাবে শিল্প চর্চাকে আরো জনগণের সাথে সংযুক্তকরণ করা যায় এবং তার মধ্যে দিয়ে একটা প্রকরণ তৈরি হতে পারে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে। তো আমি এবং আরেকটাও যেটা আমার নিজের কাজের ক্ষেত্রে মনে হয় বাদলদার প্র্যাকটিসের আরেকটা খুব ইম্পর্টেন্ট দিক হচ্ছে সেটা হচ্ছে যে এই বিভিন্ন মানে মাল্টি সেন্সের সম্পর্ক। আমরা যে কোনো জিনিসকে যখন দেখি বা শুনি সেটা আসলে শুধু ওই বিষয়টা ওই মাধ্যমটার মধ্যে দিয়ে আসলে শুনি না, তার সঙ্গে আরো অনেকগুলো সম্পর্ক যুক্ত থেকে থাকে যেগুলোর জন্য আসলে মেমোরিটা তৈরি। হ্যাঁ, মানে আমি যদি একটা কোথাও দাঁড়িয়ে আছি, কোনো রাস্তায় দাঁড়িয়ে আছি এবং একটা আওয়াজ শুনলাম, কিন্তু সেই আওয়াজটা যে শুনছি সেই মেমোরিটা কিন্তু শুধু সেই আওয়াজটার মেমোরি নয়, যে পরিমণ্ডলে আমি সেই আওয়াজটা শুনলাম, যে গন্ধটা আমি পাচ্ছিলাম, যে অনুভূতিটা ছিল ওই স্পেসে, এই সবটা নিয়ে কিন্তু এই মেমোরিটা তৈরি হচ্ছে। তো আমাদের বাদলদার ওয়ার্কশপের একটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে আপনাকে সচেতন করে দেওয়া, একজন ব্যক্তির দেহকে সচেতন করা যে চারপাশে আসলে অনেক কিছু ঘটছে যেটা দিয়ে আসলে আমার অনুভূতিটা তৈরি হচ্ছে, আমার স্মৃতি তৈরি হচ্ছে। হ্যাঁ, তারপরে উনি সবসময় একটা জিনিস কথা খুব বলতেন যে বাবুদার একটা গেম আছে, একটু গেমের এক্সাম্পল দিই, যেটা হচ্ছে পয়েন্ট ডট গেম। ডট গেমটা কিরকম, একটা সাদা কাগজের মধ্যে আপনি ভাবুন যে যারা অংশগ্রহণ করছেন সবাই সমানভাবে মানে একটা বিন্দুগুলো এমন ভাবে সাজানো যে একে অপরের থেকে তাদের দূরত্ব এক, কেউ কোনো গ্যাপ নেই, একটা স্পেসের মধ্যে ডটস দেওয়া আছে, কোথাও কোনো খালি জায়গা নেই, সবটাই বিন্দু দিয়ে ভরা। এইরকম একটা অবস্থায় কিভাবে একটা এক প্রান্তের লোক অন্য প্রান্তে পৌঁছে একে অপরকে ধাক্কা না দিয়ে, এটা হচ্ছে গেম। এইবার মানে যখন একটা স্পেসের মধ্যে সবকিছু আটক হয়ে থাকে আপনাকে নড়তে গেলে তো কাউকে না কাউকে ধাক্কা দিতেই হবে, নাহলে কি করে স্পেসটা মুভ করবে। এবার আমরা সবাই দাঁড়িয়ে আছি সেই স্পেসের মধ্যে, কেউ নড়তে পারছে না। চারদিকে এমন ভাবে উনি বলেছেন তোমার এই হাতের বাইরে যে দেওয়ালটা, এই দেওয়ালটা কখনো যেন না ভেঙে যায়, এই দূরত্ব সবসময় থাকবে লোকের থেকে, কিন্তু তোমাকে ওই অন্য প্রান্তে পৌঁছতে হবে। সেটা করতে গিয়ে তারপর অনেকক্ষণ আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি, কেউ আর এদিক ওদিক নড়াচড়া করার সুযোগ হচ্ছে না। তখন উনি বললেন যে একটা ক্লু বলছি, যে তোমার চারপাশে দেখো কোথাও কোনো ছোটখাটো ফাঁক আছে কিনা, তুমি সেই ফাঁকটাতে যাওয়ার চেষ্টা করো। আচ্ছা, এবার সেটা করতে গিয়ে দেখা গেল একজন মুভ করেছে তো সব জায়গায় জটলা হয়ে গেছে, কারণ স্পেস তো সব ভরে গেছে। তারপরে উনি বলছেন যে আরেকটা ক্লু বলছি, সবাই যদি একসঙ্গে না মুভ করো তাহলে ওই স্পেসটা মুভ করো। এই যে ছোট একটা ক্লু বললেন যে পুরো জিনিসটা মুভ করতে পারে কিন্তু সবাইকে মুভ করতে হবে, একজন যদি দাঁড়িয়ে যায় তাহলে ওটা কিন্তু ওই দেওয়ালগুলো ভেঙে যাবে। তো এইবার সেখানে তখন খুব সরল হয়ে গেল, তারপরে আমরা সবাই হাঁটছি চলছি, কারোর কোনো বাধা হচ্ছে না, কিন্তু আমরা সবাই মুভ করছি, কেউ থেমে নেই। কেউ যদি দাঁড়িয়ে থাকতো তাহলে আবার জটলা বেঁধে যাচ্ছে। এই যে একটা বোধ, এবং তারপর থার্ড একটা ক্লু বললেন যে মুভ করা মানে শুধু সামনে এগিয়ে যাওয়া নয়, তোমার ডান দিকেও খালি জায়গা থাকতে পারে, বাঁ দিকেও খালি জায়গা থাকতে পারে, পেছনেও খালি জায়গা থাকতে পারে,
তোমাকে 360 ডিগ্রি সচেতন থাকতে হবে যে কোথায় খালি জায়গা আছে, আমি সেই দিকে মুভ করব। তো এই যে একটা শারীরিকভাবে একটা বোধ তৈরি হচ্ছে যে আমার চারপাশে আমাকে যদি কোথাও পৌঁছতে হয়, সবসময় জার্নিটা যে শুধু সোজা হবে তা নয়, আমি হয়তো পেছনে ঘুরে একটুখানি পিছিয়ে গিয়ে আবার ঘুরে আরেকটা জায়গায় রাস্তা পেতে পারি, বা ডান দিকে একটু খালি জায়গা পেতে পারি, বা দিকে একটু পেতে পারি। এই যে মুভমেন্টের মধ্যে দিয়ে একটা জীবন বোধ তৈরি হয়ে যাচ্ছে, যে আমরা অনেক সময় তো অনেক ধরনের এইরকম সিচুয়েশন তৈরি হয় যে কি করবো বুঝতে পারছি না, কোথায় যাবো, কিভাবে বদলাবো। আসলে ওই চেঞ্জটা খুব মানে আশপাশের ছোটখাটো চেঞ্জের মধ্যে দিয়ে আসলে বড় চেঞ্জটা সম্ভব। মানে মুভমেন্টটা যদি চাই আমি এক জায়গা থেকে বা একটা পেশা থেকে অন্য পেশায় যেতে, যে কোনো ক্ষেত্রে আমার তো মনে হচ্ছিল যে আমাদের কাজের ক্ষেত্রে এই ভাবনাটা যে ডেভেলপমেন্ট বলুন বা প্রোগ্রেস বলুন বা মুভমেন্ট বলুন, আমার সবসময় একটা খুব ফ্রন্টাল লিনিয়ার বেশি ভাবি যে আগে এগিয়ে যেতে হবে। আসলে আগে এগিয়ে যাওয়াটা বিভিন্ন রকম ভাবে হতে পারে, সবসময় যে সরাসরি ভাবে এগোনো যায় তা নয়। এই ছোট ছোট তার ফলে এই ছোট ছোট এরকম ওয়ার্কশপের চরিত্রগুলো খুব গুরুত্বপূর্ণ। মনে হয় যে আমাদের ওয়ার্কশপের ক্ষেত্রে কোনগুলো বেসিক আইডিয়া হচ্ছে যে আমাদের প্রতিদিনের জীবন চর্চার মধ্যে কিভাবে আমরা আসলে নিজেদেরকে সচেতন করে দেওয়া যায়, আমরা দেহ হিসেবে হোক মানসিকতা হিসেবে হোক কিভাবে সবসময় একটা সার্কুলারিটি বলুন বা 360 ডিগ্রি বলুন 360 ডিগ্রি সচেতন থাকা আর কি নিজের পরিবেশ সম্বন্ধে। এবং এটা আরো বৃহত্তর ক্ষেত্রে যদি আমরা ভাবি তাহলে দেখবো যে আমাদের এনভায়রনমেন্ট নিয়ে যে কনসিয়াসনেস, আমাদের পরিবেশ নিয়ে যে কনসিয়াসনেস, আমরা যেভাবে আমাদের ছোট ছোট পরিসরে আমরা যেভাবে জীবন যাপন করি, তাতে এই সচেতনতা গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। কিভাবে আমরা যুক্ত হচ্ছি বিভিন্ন জিনিসের সঙ্গে, কিভাবে। তো আমি কয়েকটা কাজের নিদর্শন দেখাবো, সেই মানে যেগুলো আমার বাবুদার কাজের থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি সেই কাজগুলো করেছি, যেগুলোর মধ্যে এই যে পাবলিক প্রাইভেট যে ইন্টারফেসটা আমি বলছিলাম সেইটার প্রভাব কিভাবে এসেছে। এবং শিল্প চর্চার ক্ষেত্রে বাদল সরকারের থিয়েটার গেমস বা ওয়ার্কশপের প্রভাব আমার কাজে কিভাবে পড়েছে, এবং তার মধ্যে দিয়ে আমি শিল্প চর্চার আঙ্গিকটাকেও কিছুটা বদলানো এবং সরাসরি মানুষের সঙ্গে কিভাবে যুক্ত হওয়া যায়, এবং শিল্প প্রক্রিয়াটাকে একটা প্রক্রিয়াগত রূপ দেওয়া, মানে এন্ড প্রোডাক্টগত রূপ নয়, অর্থাৎ শেষে কি হলো তার থেকেও বেশি হচ্ছে যে কিভাবে হলো এবং তার মধ্যে দিয়ে কি ধরনের সম্পর্ক তৈরি হলো মানুষের সঙ্গে। আমি ছোটখাটো কয়েকটা এক্সাম্পল একটু শেয়ার করব। মানে বাবুদার গেমস নিয়ে আসলে বলতে গেলে একটা প্রত্যেকটা গেমস এর নিজস্ব কতগুলো চরিত্র আছে, ভাবনা আছে, যেগুলো আমি এটা করতে গিয়ে কিছুটা সেই গেমস গুলো আচ্ছা, প্রথমে একটা কাজের মানে আমার কাজের ক্ষেত্রে যেটা ঘটে যে সবসময় সেটা একটা স্থান ভিত্তিক জায়গা ভিত্তিক একটা কাজ হয়ে ওঠে। সেখানে মানুষের সেই জায়গাতে মানুষজন কি ধরনের চর্চার সঙ্গে যুক্ত বা কি ধরনের সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে তারা আছেন সেইটার সঙ্গে আমি সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করি। তারপরে তাদের মধ্যে একটা আদান প্রদানের সিচুয়েশন তৈরি করা যায়, কিভাবে মানুষ একসঙ্গে মিলিত হতে পারে এবং তার মধ্যে দিয়ে একটা
সমক্ষে কোনো শিল্প নিদর্শনকে তৈরি করা যায় কিনা, সেইভাবে আমার কাজের ভাবনাগুলো তৈরি হয়। তো আমি জাস্ট প্রথমে একটা বই, ছোট বইয়ের দিকে দেখাই। এটা একটা আসলে কাজ, মানে বিএনএলএ বলে একটা ব্যাপার আছে আমাদের আর্ট ওয়ার্ল্ডে। বিএনএলএটা মানে হচ্ছে যে প্রত্যেক 2 বছর অন্তর একটি শহরকে কেন্দ্র করে একটি এক্সিবিশন তৈরি। এক্সিবিশনটা কোনো গ্যালারিতে হবে না, শহরের বিভিন্ন জায়গায় হবে এবং সেই শহরটাকে ব্যবহার করছে। আমাদের বেঙ্গল বিএনএল বলে একটা জিনিস করেছিল, আপনারা শুনে থাকবেন, এটা শান্তিনিকেতন এবং কলকাতায় ঘটেছিল, যেটা শান্তিনিকেতনের বিভিন্ন জায়গাতে শিল্পীরা কাজ করেছিলেন। তার ফলে যিনি সেই এক্সিবিশন দেখতে যাচ্ছেন তাকে শান্তিনিকেতনের বিভিন্ন অঞ্চল ঘুরে 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 দেখতে হয়েছে। এই কাজটি কোচি শহরকে কেরালাতে, সেখানে একটি বিএনএলএ হয় প্রত্যেক 2 বছর অন্তর কোচি শহরটিকে কেন্দ্র করে। এখন কোচি শহরটির একটা নিজস্ব ইতিহাস আছে আর কি, মানে সেটা একটি বন্দর শহর। কোচি মুজেবিস আপনারা শুনে থাকবেন, মানে 9th সেঞ্চুরি এডি, সেই সময় থেকে এটার একটা রিলেভেন্স আছে এবং সেখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রভাব পড়েছে। মানে একদিকে যেমন 9th সেঞ্চুরি এডি, ওই সময় যে আরবিক অধিগ্রহণ ঘটেছিল সেটা ওই সময়, অর্থাৎ মুঘলরা আসার আগে কোচিতে ইসলামিক ইনফ্লুয়েন্স আসে এবং সেটা আরব ল্যান্ড থেকে তারা এখানে এসে ব্যবসার জন্য থাকতেন এবং সেখানকার যে লোকাল লোকজন তাদের সঙ্গে একটা সম্পর্ক হয়ে এক ধরনের নতুন একটা কমিউনিটি তৈরি হয়, যাদেরকে মাপিলা বলা হয়, যারা মানে যাদের বাবারা, পুরুষরা হচ্ছেন আরবিক, মায়েরা হচ্ছে কেরল। এবং তারপরে যখন তাদের পিতারা চলে যায় তখন যে ছেলে মেয়ে যারা হয়েছিল তারা সবাই ইসলাম ধর্মে দীক্ষিত, কিন্তু বড় হচ্ছে একটা হিন্দু প্রেক্ষাপটে। এবং তার মধ্যে দিয়ে কোচির যে মস্ক যেগুলো, তার চেহারাটাই একদম আলাদা, সেগুলো একটা বাড়ির মতো এবং দেখে আপনার বাড়ি থেকে মনে হবে না যে ওটা একটা উপাসনার জায়গা। তো এইটা একটা চরিত্র আর কি কোচির, যে বিভিন্ন ধরনের ধর্মের এবং সংস্কৃতির একটা মেলবন্ধনের মধ্যে দিয়ে ওই শহরটা তৈরি হয়েছে। তারপরে ধরুন 1300-1400 খ্রিস্টাব্দের পর থেকে বিভিন্ন রকম ভাবে ঔপনিবেশিকতার প্রভাব পড়েছে, দখল হয়ে গেছে জায়গাটা, ডাচ, পর্তুগিজ, ফ্রেঞ্চ, ব্রিটিশ, এইভাবে সমস্ত ধরনের কলোনিয়াল অধিগ্রহণ যা ঘটেছিল সেটা কোচি শহরের উপরে, আপনার বন্দর শহর ছিল, সবাই ওটাকে দখল করে। আর কোচি থেকে কে বলতো ওই স্পাইস ট্রেডিং, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় স্পাইস, ওইখানে গিয়ে ওখান থেকে বন্দর থেকে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়তো আর কি। তার ফলে একটা দীর্ঘ 1000 বছরের ইতিহাস আছে ওই জায়গায়। তো আমি যখন ওই জায়গাটাতে কাজ করার সুযোগ পেলাম আর কি, আমি একটা ইনভিটেশন ছিল, তো প্রথমেই আমার যেটা অনুভূতি হয়েছিল যে এমনি ওদের যে মেইন ভাষা সেটা মালায়ালাম, এবার মালায়ালাম ভাষাটাও হচ্ছে সংস্কৃত আর তামিলের কম্বিনেশন, কিন্তু আবার তার মধ্যে দেখছি যে ছোট ছোট বিভিন্ন ধরনের ভাষা, কেউ উর্দু বলছেন, কেউ হয়তো রিসেন্ট মাইগ্রেশন ঘটেছে, মুর্শিদাবাদ থেকে গেছে কোচিতে কার্পেন্ট্রি করার জন্য। আর আমি হঠাৎ করে কোচির রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, কার্পেন্টার একজন গেছি, ভেতরে কিছু বাংলা ভাষায় কথা বলছে কেউ। আমি জিজ্ঞেস করলাম, ওর নাম, আমরা তো এসেছি মুর্শিদাবাদ থেকে। তো এরকম বিভিন্ন জায়গার লোকজন ওইখানে। তারপরে একটা ব্যক্তিগত ভাষা চর্চা আছে আর একটা হচ্ছে পাবলিক ল্যাঙ্গুয়েজ। পাবলিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে মালায়ালাম, কিন্তু আপনি যদি ছোট ছোট গলিতে যান তাহলে দেখবেন যে সেখানে বিভিন্ন ধরনের ভাষার লোকেরা তাদের নিজস্ব ব্যক্তিগত ভাষা চর্চা করছে। তো এই দুটোর সম্পর্ক কি, এইটার থেকে আমার কাজটা শুরু হয়, যে একটা পাবলিক ল্যাঙ্গুয়েজ আছে আর একটা হচ্ছে প্রাইভেট ল্যাঙ্গুয়েজ, যেটা আমি বাড়িতে বলি। এবার অনেক সময় সেটা মিলে যায়, অনেক সময় সেটা মেলে না, এবং এটা যে কোনো শহরের ক্ষেত্রে এই ঘটনা ঘটে যে আমি যেটা আমার মাদার টাং সেটা আমি সবসময় হয়তো পাবলিকলি বলি না, কিন্তু বাড়িতে বলছি। বা যেটা আমার হয়তো গ্রামীণ যে ভাষা, গ্রামীণ ইন দ্য সেন্স আমার নিজস্ব লোকেশনের যে চর্চা, যে কথা বলার যে ভাষা, সেটা হয়তো পাবলিকলি বলছি। এই যে
স্পেসটা তৈরি হয় একটা মাইগ্রেশনের ফলে, এবং সেই পোস্ট মাইগ্রেশন সিচুয়েশনে এরা যে কোএক্সিস্ট কিভাবে একসঙ্গে থাকে, সহাবস্থান তৈরি হয় একটা, সেইটাকে একটু এক্সপ্লোর করার জন্য আমি একটু বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। তো সেইটার ক্ষেত্রে বাদলদার এই গেমস গুলো আমাকে ভীষণভাবে সাহায্য করেছিল, যে কিভাবে এই বিভিন্ন ভাষার লোকেদের একসঙ্গে নিয়ে আসা যেতে পারে, বা তাদের মধ্যে এই ভাষার নিয়ে তাদের যে অনুভূতি সেইটাকে খেলার মাধ্যমে, এই গেমস এর মাধ্যমে কিভাবে এক্সপ্লোর করা যায়। তো এইটা একটা আমি একটা বই মতো বানিয়েছিলাম, তার ফ্রন্ট পেজ এটা। এখানে দেখতে পাচ্ছি যে শুরুতে একটা মালয়ালম থেকে ইংলিশ থেকে ফ্রেঞ্চ, হ্যাঁ একটু কেটে যাচ্ছে জিনিসটা। তো মালয়ালম শব্দের মধ্যে আমি পরে যখন রিসার্চ করছিলাম ওদের ভাষার ইতিহাসে, তো দেখলাম এই বিভিন্ন ধরনের অধিগ্রহণের ফলে ওই ভাষার মধ্যে বহু শব্দ বাইরে থেকে ঢুকে পড়েছে, মানে ফ্রেঞ্চ শব্দ ঢুকে পড়েছে, পর্তুগিজ শব্দ ঢুকে পড়েছে। বাংলা ভাষার মধ্যে আমরা দেখবো যে বহু জায়গার উর্দু আছে, ফার্সি আছে, আবার পর্তুগিজ শব্দ আছে, তো এরকম যে ওটা মালয়ালম শব্দের মধ্যেও রয়েছে। তো আমি সেইটাকে নিয়ে সেই জায়গা থেকে এটা একটা গেম, মানে বাংলার গেমটাকে আমি একটু লেখার চেষ্টা করেছি, সাউন্ড কিভাবে ট্রাভেল করতে পারে। তো এটা ওই কুশিনি থেকে কিচেন, কিচেন থেকে আবার কুজিন, এই তিনটি শব্দ। কুশিনিটা হচ্ছে আপনার মালয়ালি শব্দ, কিচেনটা হচ্ছে ইংরেজি শব্দ, আর কুজিন হচ্ছে ফ্রেঞ্চ শব্দ। একই মানে তিনটে, কিন্তু এটা একে অপরের উপর প্রভাব পড়েছে আর কি, মানে কুশিনিটা এসছে এই দুটো শব্দের প্রভাব থেকে। তো সেইভাবে এই এবং তাদের মধ্যে যাতায়াত কিভাবে হতে পারে সেইটা বারণদার একটা সাউন্ড গেম আছে, যেখানে মূলত সেই সাউন্ড গেমটার মধ্যে উনি যেটা মূলত নাটকের ভাষা হিসেবেই করেন, যে ক থেকে দ, কটা হচ্ছে কণ্ঠের থেকে আসছে আর দ হচ্ছে জিভ থেকে আসছে। এইটার থেকে আমি ট্রাভেল করবো, কি করে আমি ক থেকে দতে যাবো, কিন্তু ক দ বলবো না, ক আস্তে আস্তে বদলে দ, ধীরে ধীরে বদলাবে। কোন সময় এক সময় বদলে থেকে দেখা যাবে ক বোঝা যাচ্ছে না, দ বোঝা যাচ্ছে না, ওটা কি ফাইনালি দ। এটা একটা ওনার একটা সাউন্ড গেম আছে, যেখানে ওটা ভয়েস ট্রেনিং গেম বেসিক্যালি, যে আমাদের আওয়াজ তৈরি করা, দেহের সঙ্গে শব্দের ধ্বনির কি সম্পর্ক, এইটা বোঝানোর জন্য উনি এই গেমটা খেলতেন। সেটা পরে মুভমেন্টে চলে যেত, মানে শব্দের সঙ্গে দেহ কিভাবে একসঙ্গে আসলে মিলে আছে, মিশে আছে। তো সেইটাকে আমি ভাবলাম যে এটাকে যদি একটা দুটো ভাষার মধ্যে সম্পর্কে নিয়ে আসা যায়, তাহলে সেই খেলাটা কেমন দাঁড়ায়, এবং সেই খেলার মধ্যে দিয়ে মানুষ নিজেই অনুভব করবে যে আমার ভাষা এবং আরেকজনের ভাষার মধ্যে সম্পর্ক। তো এটা একটা হাইপোথেটিক্যাল গেম, যে খেলবে সে নিজে অনুভব করবে। আমি সেটা একটু আপনাকে প্রথমে কাজটা একটু ক্যারেক্টার দেখে তারপরে আমি সাউন্ড গেম দেখে শোনাবো। এইটা পঁচিশ শহরের কিছু ম্যাপ নিয়ে আমি, মানে বিভিন্ন সময় ম্যাপ আঁকা হয়েছিল, সেইগুলোকে নিয়ে একটা স্ট্রাকচার করেছিলাম। এই যে আর্টস গুলো আমরা দেখছি, এগুলো আসলে এক একটা বডির মধ্যে এক একটা কমিউনিটির থাকার জায়গা। তো সেখানে যারা গুজরাট থেকে যারা মাইগ্রেট করেছেন, কাচি মেমন যে গ্রুপটা, তাদের একটা থাকার জায়গা। এরকম প্রচুর প্রত্যেকটি জনসম্প্রদায় এরকম আর্টস করা অঞ্চল আছে, যার মধ্যে তার ভিতরে আপনি যদি যান সেখানকার সেই ভাষাভাষী লোকেদের আপনি, কিন্তু আবার তারা যখন বাইরে বেরিয়ে আসছে তখন আপনি বুঝতে পারবেন না কে কোন ভাষা। তো এই আর্টস গুলোর মধ্যে দিয়ে লোকেট করা যায় যে কে কোন সম্প্রদায় বা কে কোন অঞ্চলের। তো আরেকটা জিনিস খুব মনে ছিল, ওই সময় আমি সন্দীপন চট্টোপাধ্যায়ের একটা লেখা পড়ছিলাম, শর্টের নির্জন পুকুর একটা গল্প লিখেছিলেন। সেই গল্পটার মধ্যে ওই পাইপিং বলে একটা শহর, যেটা কোচির ঠিক পাশের শহর, কিন্তু ওটা পর্তুগিজ শহর ছিল, কিন্তু এখন মৃতপ্রায়, মানে কেউ আর থাকেও না। সেইখানে ফিরে আসছে একজন লেখক, সেই জায়গাটাকে নিয়ে ভাবছে। তো এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আসলে মানে বাবুদার ওয়ার্কশপ থেকে আমার একটা জিনিস তৈরি ছিল, যে একটা বিষয়কে আমি যখন দেখছি সেটাকে শুধু সেই বিষয়ে ভিত্তি করে না দেখে আরো অন্য বিষয় বা অন্য মাধ্যমে সেই বিষয়টার কাছে কিভাবে পৌঁছানো যায়, অর্থাৎ একটা মাল্টিপল পয়েন্ট অফ ভিউ কিভাবে তৈরি করা যায়। এইটা বাবুদার নাটকের উপর চরিত্র, যে
যে কোনো বিষয়ই হোক সেটাকে আমি বিভিন্ন দিক থেকে দেখার চেষ্টা করেছি। তো আমি জাস্ট এগুলো থেকে এইটা হচ্ছে ওই লোন ওয়ার্ড। তো এইগুলো যেমন এখানে আলামারা আলমারিয়া, মানে আমরা যেটা আলমারি বলি সেটা মালয়ালামে বলা হয় আলামারা। তো আলামারা শব্দটার মিনিংটা হচ্ছে কাপড়, যেটা আমরা জানি। আর এর পর্তুগিজ, এটা পর্তুগিজ শব্দ থেকে এসেছে আরমারিও। তো আরমারিও হয়ে গেছে আলামারা মালয়ালাম। এবার আমাদের ক্ষেত্রে হয়তো হতে পারে আলমিরাটা কোনো ওই রেফারেন্স থেকে এসেছে বা ইংলিশ ওয়ার্ড থেকে আমাদের এখানে হয়েছে। তো এরকম এই লং শব্দগুলো আমি পেয়েছিলাম। তারপরে আমি বিভিন্ন সম্প্রদায়ের লোকেদের সঙ্গে ইনি পর্তুগিজ ডিসেন্ট, যিনি এখনো রয়েছেন কোচিতে থাকতেন সেই সময়। তারপরে আব্দুল লতিফ, উনি গুজরাট থেকে মাইগ্রেট করেছিলেন, কোচিতে থাকতেন। তো তারপরে বিভিন্ন ভাবে বিভিন্ন সাউন্ড গেমের মধ্যে দিয়ে এই কিভাবে তাদের ব্যক্তিগত ভাষা এবং মেইন যে ল্যাঙ্গুয়েজ মালয়ালাম বা ইংলিশ, সেটার সম্পর্ক আমি দেখুনি শোনাচ্ছি এখন। তারপরে সেইটাকে আমরা একটা ওই সার্কেল করে পাবলিক স্পেসে আমরা শেয়ার করেছিলাম যে কিভাবে এই শব্দগুলো চলে। এগুলো ওয়ার্কশপের কিছু ছবি, যেখানে বিভিন্ন কলেজে গিয়ে আমি এক্সপ্লোর করছিলাম যে ইয়াং জেনারেশন তারা কিভাবে ভাষা এবং শব্দকে দেখছে, চারপাশের যে অনুভূতি, প্রতিদিন চারপাশে ঘোরার আমরা বিভিন্ন রকম শব্দ শুনি, একটা জায়গার অনুভূতি আসলে শব্দ দিয়ে মাপা যায়। মানে আপনি কি কি ধরনের আওয়াজ শুনতে পাচ্ছেন একটা জায়গাতে, আপনি যখন সবাইকে আপনাকে বলি চোখ বন্ধ করুন এবং প্রথম যে শব্দটা মাথায় আসছে সেটা মনে করুন, দেখবেন আপনি কোথাও না কোথাও আপনার জায়গার কোনো একটা মেমোরি ক্যারি করছেন সেটা। তো সেইটাকে দিয়ে কিভাবে একটা স্থানকে শব্দের মাধ্যমে ধরা যেতে পারে, এটা বালুদার গেমের মধ্যে কিন্তু একটা নিজের চরিত্র আর কি, যে কিভাবে শুধু দেহ দিয়ে নয়, শুধু শব্দ দিয়ে নয়, শুধু আওয়াজের মাধ্যমে আমি কিভাবে একটা স্থান বা একটা জায়গার অনুভূতিকে পৌঁছতে পারি। তারপরে সেটা একটা ইনস্টলেশন হয়েছিল পাবলিক স্পেসে, একটা বসার জায়গা তৈরি হয়েছিল যার মধ্যে এই সাউন্ড গেমগুলোকে, যে রেকর্ডিং গুলো আমরা করেছিলাম সাউন্ডের বিভিন্ন ওয়ার্কশপ থেকে, সেইগুলোকে একসঙ্গে সাজানো হয়েছিল, তাদের লোক গিয়ে মাঝখানে বসে শুনতে পারে। হ্যাঁ, এবং তার ফলে ওই চারদিক থেকে বিভিন্ন আওয়াজ আসছে, আবার আপনি সামনে চলে গেলে একটা আওয়াজ শুনতে পাবেন, মাঝখানে বসলে বিভিন্ন লোকের আওয়াজ শুনতে পাবেন। এইভাবে বিশেষ ওয়ার্কশপের সাউন্ড আবার সম্মিলিতভাবে একটা জিনিস শোনা, এইভাবে একটা আর্ট ওয়ার্ক তৈরি করেছি। আমি একটু সাউন্ড গেমটা শুনি। আপনাদের সাউন্ড এখন শুনছেন, এটা 5.1 চ্যানেলে করা ছিল, অর্থাৎ 5টা চ্যানেলে আলাদা আলাদা সাউন্ড, যেটা একসঙ্গে, যেহেতু এটা স্টুডিও এবং সেটা সবটা মিলে একটা সাউন্ড আপনাদের শুনতে হবে। শুরুতেই ওয়ার্কশপ প্রসেসের কিছু সাউন্ড আছে। সাউন্ড মেমোরি নিয়ে কাজ করছিলাম, কে কিভাবে ভাবছে আওয়াজকে বা শব্দের মাধ্যমে কিভাবে রিকানেক্ট করছে, সেইটার একটা কোলাজ করতে পারে। কিন্তু একসঙ্গে আছে বলে একটু ওভারল্যাপ লাগবে। এই যে এক্সারসাইজগুলোর মধ্যে একটা রিপিটেটিভনেস আমরা বারবার বলছি, এইটা বালুদার ওয়ার্কশপের একটা, মানে যে কোনো চেঞ্জ আসতে গেলে ওটাকে রিপিট করতে করতে কথা বলতে বদলটা আসে, ওটা সরাসরি চেঞ্জ হয় না, তাহলে ভেঙে যাবে। এটা আমাদের একটা ভাবনার একটা অংশ, যে কোনো কিছু বদলাতে হলে এটা বিবর্তন
দরকার, না হলে একটা ভেঙে একটা আসলে তখন তার রিলেশনশিপটার মধ্যে একটা ভাঙন চলে আসে মানুষের সম্পর্কে। এইখানে আমি আসলে বিভিন্ন সময় ওই কচি শহরে হাঁটতে হাঁটতে মানে বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে আওয়াজ শোনা যায়, সকালবেলা মর্নিং জার্নি হচ্ছে স্কুলে কলেজে, আবার বিভিন্ন যেটা তো বিভিন্ন ধর্মের প্রতিষ্ঠান রয়েছে, তাদের আওয়াজগুলো আলাদা আলাদা, চার্চের ভেতরে একরকম, মসজিদে একরকম, মন্দিরে আরেক রকম। তো এই যে বিভিন্ন ধরনের আওয়াজের বিভিন্নতা, সেইটাকেও একটা ডকুমেন্ট করছে। একদিকে দর্শক গেমগুলো হচ্ছিল, আর একটা হচ্ছিল পাবলিক সাউন্ড, স্পেসের মধ্যে কত রকমের আওয়াজ তৈরি হয়। এই প্রসেসগুলো সব কলকাতার বর্ষাপের সাউন্ড গেম থেকে, বডি মুভমেন্টের গেম থেকে, বর্ষা প্রসেস থেকে উঠে এসেছে। তারপরে একটা সময় এই যে চারদিক থেকে আওয়াজগুলো হচ্ছে, সেটা মিলে একটা আওয়াজ হয়ে যায়, যেখানে ওই সাউন্ড গেমটা আছে। English chair, Portuguese cadeira, কাসেরা, চেয়ার, কাদেরা। caseira, 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 caseira. Afirat, 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 rache, 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 chair, 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 এই যে পরিবর্তনটা উনি করছিলেন, এটা কিন্তু কোনো প্ল্যান ছিল না। এটা উনি ওই শব্দ ফলো করছিলেন, তার যে ইন্টোনেশন, তার যে রিদম, সেটার মধ্যে কখনো গতি বাড়িয়ে দিচ্ছিলেন, কখনো গতি স্লো করে দিচ্ছিলেন, তার মধ্যে দিয়ে আস্তে আস্তে শব্দ বদলাচ্ছিল, এবং দেখা যাচ্ছিল যে কোনো শব্দ থেকে যে কোনো শব্দে পৌঁছানো সম্ভব। কিন্তু একটা মুহূর্ত আসে যখন গিয়ে কোনোটাকে কোনো আইডেন্টিটি পাচ্ছে, মানে শুধু আওয়াজ হয়ে যাচ্ছে। তো এবং সেটা তখন সম্পূর্ণভাবে দেহের একটা অংশ হয়ে উঠছে আর কি, আওয়াজটা। ওটা তখন কোনো একটা ভাষা বা কোনো বিশেষ কোনো ভাষার অন্তর্গত আর নেই, ওটা সিম্পলি আওয়াজ হয়ে যাচ্ছে। এইটা আরেকটা শোনাচ্ছি পরে। জানালা,
তো যিনি করছেন উনি ডিরেকশন খুঁজে পাচ্ছেন না, মানে কোন দিকে যাব, কিভাবে কাপ থেকে আবার কোপাতে পৌঁছবো। তো মাঝখানে কোনো একটা জায়গাতে লস্ট, কাপে আটকে গেছে। তো এইটা মানে বিভিন্ন জায়গাতে তো এইটা বাবুদের একটা খুব মানে ইন্টারেস্টিং গেম, যেখানে কোনো কিছু বদলাতে গেলে একটা রিপিটেটিভ মোড, তারপরে হয় সেটাকে দ্রুত করতে হবে অথবা সেটাকে স্লো ডাউন করে দিতে হবে, তাহলে দেখা যাবে তার মধ্যে অনেকগুলো জিনিস তৈরি হচ্ছে যেটা থেকে নতুন কোনো জিনিস তৈরি হতে পারে। তো এই যে প্রক্রিয়াটা আমার মনে হয় মানে খুব ইন্টারেস্টিং একটা জায়গা, যেটা বাংলার থিয়েটার গেমস কিন্তু আসলে একটা সাংস্কৃতিক আদান প্রদানের একটা স্পেস তৈরি হতে পারে আর কি। তো আমি সেইভাবে কিছু কিছু এইভাবে ব্যবহার করে কাজকর্ম একটা লাস্ট একটা কাজ দেখাচ্ছি, তারপরে কিছু প্রশ্ন থাকলে আমরা পরে। তো এটা আসলে কলাভবনের 9 জন মহিলা ছাত্রদের সঙ্গে আমি একটা কোলাবোরেশন করেছিলাম, যেটা অর্থাৎ মূলত আমরা যদি প্লেটো থেকে হিটলারের বাংকার অবধি দেখি, সেটা একটা পুরুষতান্ত্রিক বোধ বা অনুভূতির একটা প্রকাশ আর কি, যেভাবে আমরা প্রকৃতিকে দেখেছি আর কি। সেখানে প্লেটোর সময়ের থেকে দেখা যাবে যে জ্যামিতিক ভাবে প্রকৃতিকে ইন্টারপ্রেট করা হচ্ছে বিভিন্ন রকম জিওমেট্রিক্যাল ফর্ম। আর আমরা যদি সে স্টার যে উত্থান দেখি, সেই জায়গা থেকে দেখা যাবে হিটলারের যে বাংকার যেটা তৈরি হয়েছে, সেখানে সেই পিতৃতন্ত্রেরই একটা বহিঃপ্রকাশ, এবং এটা একটা কন্টিনিউটি আর কি আমরা সেভাবে দেখি। তার মাঝখানে বহু মহিলারা এবং নারীবাদী ভাবনা যেগুলো উঠে এসেছে, সেগুলো সেভাবে কখনো মানে মূল স্রোতে সেটাকে সেভাবে তুলে ধরা হয়নি, বা সেগুলো রয়ে গেছে একটা প্যারালাল চর্চার মতো করে। তো এটা একটা এক্সিবিশন মতো হয়েছিল, যেখানে জেন্ডার প্ল্যান, অর্থাৎ এই প্যাট্রিয়ার্কির বাইরে আর কিভাবে ল্যান্ডস্কেপ কে আমরা দেখতে পারি, অর্থাৎ এই যুদ্ধের প্রবণতার বাইরে আর কিভাবে পরিবেশকে দেখা যেতে পারে, এবং সেখানে নারীবাদী চর্চার একটা বিশেষ গুরুত্ব আছে। পরিবেশ এবং চারপাশের যে সম্পর্ক ভিত্তিক যে চর্চা, সেইটা কিভাবে মানে আমাদের ইতিহাসে আছে, সেই লেখাগুলোকে নিয়ে সেই লেখাগুলোকে পাঠ করার একটা প্রক্রিয়া ছিল। অর্থাৎ পাঠটাই পারফরমেন্স, মানে আপনি এসে সেই ছাত্ররা সেই লেখাগুলো পড়ছে, এবং সেই লেখা পড়াটাই হচ্ছে আসলে একটা পারফরমেন্সের চরিত্র। তো আমরা একটা শামিয়ানা তৈরি করেছিলাম, সেই শামিয়ানাটা দেখছি সেটা অন্য ইমেজ যদি পাই, পারফরমেন্স রাখি তাহলে একটু। তাহলে আমি একটু আরেকটা আমরা দেখি ভিডিও নেই। আসলে আমার নিজের কাজের ক্ষেত্রে এই একটা জায়গাকে নিয়ে কিভাবে আমরা একটা কাজ তৈরি করা যায় কিনা, বা কিভাবে সেটা গড়ে উঠতে পারে, কিছু কিছু এই ধরনের ওয়ার্কশপ বেসড বা প্রসেস বেসড কাজের কিছু ক্যারেক্টার আপনাদের শেয়ার করছি।
হ্যাঁ, এটা কলমের ওই রামকিঙ্কর পেজে দুটো যে ভাস্কর্য আছে, সন্তান পরিবার আর কলেজবাসী, তার মাঝখানে এটা করা হয়েছিল। তো এই কাজটার মূল জায়গা ছিল যে কিভাবে একটা আর্কিওলজিক্যাল সাইট মানে তৈরি করা হচ্ছে, এবং সেই সাইটটার মধ্যে কিভাবে আমরা সেই সমস্ত শিল্পীদের মনে করার চেষ্টা করছি যারা তাদের জীবদ্দশায় হয়তো সেভাবে সাকসেসফুল নন, ইন দ্য সেন্স পাবলিক মেমোরিতে নেই, বা হয়তো স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে, বা একটা কোনো আইডিওলজিতে বিশ্বাস করেছে, এবং তারপরে তাদের কাজ সেই জায়গায় সীমিত থেকে গেছে, লোকে সেটা নিয়ে জানতে পারেনি, পরে জেনেছে এরকম। তারপরে রামকিঙ্কর পেজ আছে, সেখানে ব্যাংকক আছে, সেখানে ঋত্বিক ঘটক আছে, সেখানে জীবনানন্দ দাশ আছে, এরকম বিভিন্ন লোকেদের তাদের লেখা চিঠি, তারা ব্যক্তিগতভাবে যে চিঠি লিখতেন তাদের ফ্যামিলিকে হোক বা বন্ধুদের হোক, আমাদের এমনি তাত্ত্বিকগতভাবে বিভিন্ন রকম তাদের সঙ্গে জানতে পারি, কিন্তু ব্যক্তিগত স্তরে তারা কি ধরনের প্রতিদিনের জীবনের যে প্রতিফলন তাদের লেখায় দেখা যায় সেটা কিরকম ভাবে এসেছে, সেই চিঠিগুলোকে আমরা আপনার করছিলাম। সেটা করার জন্য আমরা এরকম একটা জায়গা তৈরি করি, সেই জায়গাটার ভিতরে একটা ক্রস ছিল, সেই ক্রস দেখেই বুঝতে পারছি যে এটাকে, এই জায়গাটাকে দেখতে হলে চারদিক থেকে দেখতে হবে, অর্থাৎ এটা ঠিক থার্ড থিয়েটারের পারফরমেন্স নয়, কিন্তু থার্ড থিয়েটারের যে ভাবনা, যে চারদিক থেকে বসে দেখা, চারদিক থেকে দেখা, সেই ভাবনাটা এটার মধ্যে ভীষণভাবে তখন কাজ করেছিল। এবং সেখানে আমরা বিভিন্ন এই পাঠগুলো করা হচ্ছিল, বিভিন্ন চিঠির পাঠ করা হচ্ছিল, সেই পাঠ করতে করতে জায়গাটা বদল হচ্ছিল, রং লাগাচ্ছিলাম, কিছু জিনিস খুঁজছিলাম, বাগান তৈরি করছিলাম ওই জায়গাটার মধ্যে, তারপরে ওটাকে নিয়ে একটা প্রসেশন হয়েছিল পরে। তো এইটা একটা কাজ ছিল, সেখানে ওই রিডিং লেটার্স, সেটাই পারফরমেন্স, এবং সেটাই লাইভ পাবলিক স্পেসের মধ্যে হচ্ছে, মানে এটা চেহারাটা একটা সমান্তরাল, মানে ভার্টিক্যাল, অনেকটা জমির সঙ্গে মিশে থাকছে, মাটির সঙ্গে মিশে থাকা একটা। এটা আরেকটা কাজ করা হয়েছিল, যেটা একটা গোডাউনের ভিতরে ছোট্ট একটা ঘরটা সফট খাই হচ্ছে, তারপরে লোকে ঢুকলে ওটার মধ্যে এরকম ভাবে থাকতে হয়, ভিতরে একটা এরকম ক্রস রাখা ছিল। এই ক্রসের চারটে বাহুতে চারটে, মানে মূলত এটা মিডিয়া কালচার এবং মিডিয়া ওয়েস্ট যেটা তৈরি হয় আমাদের জীবনে, মানে আমরা রিসাইকেল করি বা একটা, এবং সেই ট্র্যাশ থেকে কিভাবে একটা সাংস্কৃতিক চর্চা তৈরি হয়ে যায় আসলে, এই রিইউজ আর রিসাইক্লিং আর থ্রো অ্যাওয়ে, ওয়ান টাইম ইউজ, এর থেকে যে এক ধরনের প্র্যাকটিস তৈরি হয়। তো সেইটাতে ওই টিভিটাকে একটা মোল্ড নেওয়া হচ্ছে, এখানে রাখা হচ্ছে, তারপরে সেই টিভিটাকে চেনটি বাঁধা আছে, ভেতরে অন্যান্য ইকুইপমেন্ট রাখা আছে, বা একজন জেন পারফর্মারের মতো একজন আসছেন যিনি চাউমিন, এবং এই পুরো যে আমাদের পুরো মিডিয়া, মানে ডিজিটাল ওয়ার্ল্ডটা তো আসলে একটা দুটো তিনটে দেশের ক্ষমতার দেখানো, জাপান, কোরিয়া, তাদেরই একটা ক্ষমতার রিফ্লেক্স, মানে এটা পুরো সিস্টেমটা বদলে গেল, মানে আমেরিকা থেকে ওটা শিফট করে এই এশিয়ান পাওয়ার সিস্টেমের দিকে চলে এসেছে। তো সেই পুরো কমপ্লেক্সিটিটাকে দেখানোর জন্য এখানে একটা ট্র্যাশের মধ্যে একজনের বডি জায়গা করে একজন পরিচিত পারফর্মার প্রণব মুখার্জি, ও একটা টিভির মাস্ক পরে পারফরমেন্স করছিল। তো এটা একটা কাজ করেছিলাম, যেটা দর্শকের সামনে এসে কাজটা দেখতে হবে চারদিক থেকে। এইটা আরেকটা কাজ ছিল, ওই কলেজ স্কোয়ারে যে বিদ্যাসাগরের মূর্তিটা আছে, যেটা ভীষণভাবে চর্চিত, কারণ বহু সময় পূর্বে তার মুন্ডু ছেদ করা হয়েছিল বিভিন্ন আইডিওলজিক্যাল জায়গাতে, তো ওইটা খুব কন্টেস্টেড একটা মূর্তি, মানে শিক্ষা প্রতিষ্ঠানের ঠিক উল্টো দিকে বিদ্যাসাগরের মূর্তিটা। তো সেইটার আজকের স্টেট অফ এক্সিস্টেন্সটা কি, মানে তার আজকে আমি বিদ্যাসাগরের লেগাসিটাকে কিভাবে দেখছি, মানে তার যে বিভিন্ন প্রয়াস, যে উনি পাবলিকেশনে যাচ্ছেন, প্রথম ম্যাগাজিন, উইমেন্স ম্যাগাজিন তৈরি করছেন, বা উনি নারী শিক্ষা নিয়ে কথা বলছেন, হ্যাঁ, বা বিবাহের, মানে বিধবা বিবাহের জন্য যে প্রয়াস করছেন, সেইগুলোর আজকের স্টেট অফ এক্সিস্টেন্স থেকে, আজকে যে ম্যাগাজিন গুলো বেরোচ্ছে, উইমেন্স ম্যাগাজিন, সেগুলোর চেহারা কিরকম, আর বিদ্যাসাগরের যে ইমাজিন করেছেন সেই লেগাসিটাকে ভাবছিল। তো ওইটা একটা আমরা পারফরমেন্স বিল্ড করেছিলাম আমাদের চারধারে। প্রণব আমার বন্ধু, আমরা ওই আর কি, মানে কনজিউমারিজম এবং গ্লোবালাইজেশন, তার মাঝখানে দাঁড়িয়ে বিদ্যাসাগরের অবস্থাটাকে আমি কিভাবে দেখি, সেটা নিয়ে আমরা ওই বিদ্যাসাগরের মূর্তিরই সিমিলার সাইজে আমরা
কাটার বানিয়েছিল। এই কাটারগুলোর একদিকে ছিল বিদ্যাসাগরের যে বিভিন্ন ভাবনা, আর উল্টো দিকে ছিল আমাদের আজকের সময়ের যে ওই ইউজ অ্যান্ড থ্রো কালচারের যে মেথড অফ রিপ্রেজেন্টেশন, এই দুটোকে একসঙ্গে রেখে একটা কাজ। এইটা একটা আরেকটা কাজ যেখানে হ্যামলেট মেশিন বলে হাইনার মুলারের জার্মান ওনার একটা নাটক আছে, এটা ওই নিউক্লিয়ার হলোকস্টের পরে পৃথিবীর কি অবস্থা। তো সেইখানে আমরা একটা কাজ করেছিলাম, সেটা একটা একজনের বাড়ি, যেটা আসলে একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ছিল যেখানে লোকজন আসতো মিট করতে পারে। তো উনি ওটাকে ভেঙে ভিতরটাকে বদলাচ্ছিলেন, ইন্টেরিয়ারটা বদলাচ্ছিলেন। তখন ওই রান্নাঘরের দেওয়াল, বাথরুমের দেওয়াল সবকিছু ভাঙা হয়ে গেছিল, সবকিছু খোলা দেখা যাচ্ছে, রান্নাঘরও দেখা যাচ্ছে, বাথরুমও দেখা যাচ্ছে, চারপাশে খালি ঘরও দেখা যাচ্ছে। তো আমরা সেইটাকে একটা স্টুডিও হিসেবে ট্রান্সফর্ম করে ভায়োলেন্সের বিভিন্ন রকমের ন্যারেটিভ, সেটা মহাশ্বেতা দেবীর লেখা থেকে আসছে, সেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের লেখা থেকে আসছে, বা কোনো প্যালেস্তিনিয়ান একজন জার্নালিস্টের রিপোর্টার থেকে আসছে, দেখছি জানলা থেকে। সেটার মধ্যে একটা দৃশ্য ছিল, মানে একটা ঘটনা ছিল, সেটা হচ্ছে কিভাবে ফুলন দেবীর যে ফিল্মটা হয়, সেই ফিল্মের মধ্যে দিয়ে আসলে রেপ এই বিষয়টাকে আমরা নতুন করে লেজিটিমাইজ করা হতো। কারণ পুরো ফিল্মটার মধ্যে রেপটাই হয়ে গেছিল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়, রাদার দেন হাউ হোয়াট হ্যাপেন্ড টু দ্য লেডি। সেইটা ও পারফর্ম করেছিল এই স্পেসটার মধ্যে। সেখানে আমরা ক্যান্ডেলস, মোমবাতি লাগে, সেই মোমবাতির আলোতে করতে, এটা ফটোগ্রাফটা এমনি নিয়েছে তোলা। তো আমাকে আমি এরপরে সব দেখাচ্ছি না, আমি অনেক সময় চলে যাবে, আমি ওই কাজটাই চলে যাবো। রিডিং এর পারফরম্যান্সে চলে যেতে হবে। সরি, আমি ছবিটা আমি আমাদের ভিডিওটাই দেখাই। এই কাজটা যেটা বলছিলাম যে জেন্ডার ল্যাঙ্গ বা বিভিন্ন ধরনের যে নারীবাদী টেক্সট যেগুলো, সেটা মিডিয়ার যে নাটকের অংশ সেটাও ছিল, আবার থার্ড সেক্স যেটা 90-এর দশকে লেখা হচ্ছে, এই ধরনের বিভিন্ন সময়ের রেফারেন্স থেকে আমরা কিছু কিছু টেক্সট নিয়ে আমরা পাঠ করেছিলাম। মহিলার 9 জন পাঠ করেছিলাম। আমি জাস্ট সেগুলোকে দেখাই। এই কাজটা বাংলাদেশে শিল্পকলার যে ওদের বিএনএল হয় সেখানে হয়েছিল। চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল, বিশ্বভারতীর ছাত্ররা ছিল, মিলে একসঙ্গে। Reading from Chandraland, Half Team, स्थापत्य कला एवं अग्नि प्रदर्शनी, संजय घोष द्वारा संचालित। Reading from the Gendered Land, Part 3, an architectural installation and traditional performance, conceived and conducted by এই কাজটার সময় যে দর্শক তারা Reading from the Gendered Land, দূর থেকেও শুনতে পারেন, আমার কাছে গিয়ে বসতে পারেন এই বিভিন্ন সার্কেলে, এবং সময় এবং বিশেষ বিশেষ টেক্সটগুলো একসঙ্গে 3টে টেক্সট পড়া হচ্ছে, এবং সেই 3টে টেক্সট একসঙ্গে
শোনা যাচ্ছে না, তারপরে আপনাকে কাছে গিয়ে বসে শুনতে হবে কোনটাতে শুনতে চান বিশেষ করে। দর্শককে এখন সরাসরি পাঠকের পাশে নিয়ে আসে, একসঙ্গে একটা সম্পর্ক তৈরি করা হচ্ছে। প্রমিতি প্রেসিডেন্ট বিশ্বভারতী ইউনিভার্সিটি শান্তিপুর। অর্ণিক সরকার বিশ্বভারতী ইউনিভার্সিটি শান্তিনিকেতন। সিমরন চ্যাটার্জি বিশ্বভারতী ইউনিভার্সিটি শান্তিনিকেতন। সোমা সুরভি জান্নাত বাংলাদেশ বিশ্বভারতী ইউনিভার্সিটি। লুবিয়া নুরাইন খান চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়। ইসলাম রোহিঙ্গা বায়োলজি। নাটকটি অনাবরত বাড়ি সাময়িকটা। Tripatma, excerpts from Mahabharata. Media, the scatter of water that flows the hair and covered with sleep of blood, and sleep of stone with thousands upon thousands of dead bodies on its side, covered with the blood of elephants and horses, and car warriors and combatants of other countries, he was hideous drums and trumpets, and it resounded to the cry of elephants and steeds and men and women, and accompanied with jackals and pigs and ravens and tongues and crowds. একটু এগিয়ে দিচ্ছি। And it was the holy crowd of মায়ের কাছে সেটা দিতে পারে। মানে যখন রিডিংটা চলছে তখন তাদের মধ্যে থেকে কিছু কিছু যারা তিনজন করে বসে আছে তাদের মধ্যে একজন দুজন ওই পাশের যে মেটেরিয়াল গুলো দেখছেন ওগুলো লাইক্রা মেটেরিয়াল। লাইক্রা মানে হচ্ছে যেটা দিয়ে আমরা লেগিংস বা স্কিন টাইট প্যান্ট তৈরি করি, সেটা আসলে ওটা একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বাই প্রোডাক্ট, পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট, যেটা আমেরিকাতে তৈরি হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর। তারপরে ওটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে এবং এটা আবার নতুন করে একটা রিভাইজ করছে যে তো সেই লাইক্রা মেটেরিয়ালটা জেনারেলি আমরা যখন ব্যবহার করি সেটা একটা পারফেকশন অফ বডি এবং বিউটি রেফারেন্সে আসে, কিন্তু কিন্তু এখানে ওই লাইক্রাটাকে বিভিন্ন রকম ভাবে দেহ দিয়ে ওটাকে বদলানোর চেষ্টা হচ্ছে, ওটাকে স্ট্রেচ করা হচ্ছে, ওই ইমপারফেকশনটাকে তৈরি করা যায় কিভাবে, হ্যাঁ মানে সেটা কাজটার মধ্যে দর্শকরা ভিতরে ঢুকে যেতে পারে, তারা নিজেদের মতো করে বুঝতে পারেন যেখানে বসবেন কিভাবে শুনবেন, সেটা দর্শকের উপর খোলা ছাড়া ছিল যে দর্শক বিশেষ জায়গায় বসে নেই, তারা ওটার অংশ হয়ে পড়ে। বাংলাদেশে যখন হচ্ছিল তখন 1970-এর যে বিভিন্ন মুজাহিদ চিঠি যারা যুদ্ধে মারা গেছে তাদের স্ত্রী ফ্যামিলি, সেই চিঠিগুলোরও অংশ পাঠাচ্ছিল ওই সময় সঙ্গে নিতে
আমার নিচে দিচ্ছে নিচে হচ্ছে সামনে আপনার সারা নিচে দিচ্ছে সাঁতার কাটছে তখন নিচে উপরে আমাদের একটা সামিয়ানা বানানো হয়েছিল, সেই সামিয়ানাটা মূলত প্লেটোর পলিহেড্রো আলবেদা ওর ন্যাচারাল ইন্টারপ্রিটেশন আর কি। সেইটাই এগিয়ে যাচ্ছি। তোমায় তুমি বলে রাখবো না আপনি না তুমিই বলবো, কিন্তু কসের ভাই যে থাকবে তাকে আমি চিনি না, তার উপর কোনোদিনই খুশি ছিলাম না, আজ খুশি হয়েছি, সে ব্যবস্থা করেছে দেখা করার। নাসিরের আগে নাসিরের ওপরও আমি খুশি হয়েছি, ও অনেক কাজ করেছে। নাসির বলেছে বিবেকের দংশন ও খুব বেশি অনুভব করেছে কাল। আমার ভালো লাগছে। আর 2 ঘন্টা বাকি, ওকে 1 ঘন্টা সময় দেবে, দুজন 4জন থাকবে। তা থাক, তবু আমরা দুজন তো কি মজা, যেন রিলেশনশিপ কি দিয়েছে। এর আগে মান্নান ভাই কাজিন দিয়েছিলেন, ওরা ভাবছিল ফ্রেন্ড দেবে কিনা, ভাগ্যিস দেয়নি। ইলাদি বলছে বন্ধু বলে 8 ঘন্টা দেখা করতে দেয়, তারপর শেষে ভাবলো তাতে হয়তো অনুমতি নাও পেতে পারে, তাই শেষে বিট্রোথ লিখে দিয়েছে। ভালোই বলেছে, এবার থেকে সপ্তাহে 2 বার দেখা করার অনুমতি, খুব সম্ভব পাব। 2 বার না, 1 বারে যদি পার সৌভাগ্য মানো। ইলাদির 2 মাস হলো দেখা পায়। তুই বুঝবি কি জানি না, আমি অত লোকের সামনেও তোকে ভালোবাসি, অনেক দেব, বুঝবি তো। দেখা হয়েছিল আমার দাদার সঙ্গে, আমার দেখা হয়েছিল একা একা, যা গিয়ে হাসছি আমি দাদার কথা ভেবে। কেউ দেখলে কি পাগল করবে, হয়ে গেল, ওরা কি জানে। কিন্তু জানো, এখন মনে হচ্ছে বোকার মতো অত চুপ করে থাকলাম কেন, কিন্তু তবু মন খারাপ করবো না। কথা নাই বা বললাম, চুপ করে দেখেছি। তুই তো বোকা, এদিক ওদিক তাকাচ্ছি, আমি অন্যদিকে কমই তাকিয়েছি। পরে যদি তুই আমার পাশে না বসতি, তাহলে আর কিছু বলতেই পারতাম না। তুই যে টিনের টুকরোটা মুখে নিয়ে জীবনছিলিস, সেটা যে একটা আমি চিনছি, একটু ভাবতে পারছিস। তুই কিন্তু বেশি হই হুল্লার করে কথা বল, এত বেশি যে সেই জন্য সন্দেহ হল। তবে কয়েক জায়গায় বোধ বোঝা যাচ্ছে, যখন তবে কাজটা মানে পারফরমেন্সের টাইমটা সকালবেলা থেকে শুরু হয়ে বিকেল অবধি পুরো সময় ধরে এই পার্টটা চলেছে। পুরো 8 ঘন্টার একটা প্রক্রিয়া, যার মধ্যে দিয়ে এই পুরো প্রসেসটাকে রেকর্ড করা হয়েছে। ঠিক আছে, আমি এখানেই মানে বক্তব্যটা শেষ করছি। এই পারফরমেন্স গুলো মানে এইভাবে আমি আসলে বদলদার ওয়ার্কশপের প্রসেসকে কিভাবে একটা ওয়ার্কশপ মডেল থেকে একটা আর্টওয়ার্ক তৈরি করা যেতে পারে এবং একসঙ্গে সম্মিলিত হয়ে বিভিন্ন যারা অংশগ্রহণ করছে তাদের নিজস্ব পয়েন্ট অফ ভিউকে ইনক্লুড করে এইভাবে ওয়ার্কশপ পদ্ধতির মধ্যে দিয়েই আর কি শিল্পকর্মে পৌঁছানো যায়। এবং থার্ড থিয়েটার শুধু নাটকের পরিবেশনার ব্যাপার নয়, এটা যে একটা প্রক্রিয়াগত চরিত্র আছে এবং এই ওয়ার্কশপ থেকেই একটা যে আঙ্গিক বা একটা ভাষা পারি, যার মধ্যে দিয়ে মানে জনসংযোগ বা পারফরমেন্স স্পেস বা প্রেজেন্টেশন স্পেসের একটা সরাসরি সংযোগ তৈরি করা যেতে পারে। সেটা শিল্পকর্মের ক্ষেত্রে কিভাবে আমরা দেখতে পারি
এইটা কিছু আপনাদের শেয়ার করলাম। পরে কোনো প্রশ্ন থাকলে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সঞ্জয় ঘোষ মহাশয়কে